This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. সেই জানুয়ারি থেকে উত্তপ্ত সন্দেশখালী। ভোটের আগে অশান্তি হয়েছে, ভোটের দিন বিভিন্ন জায়গায় অশান্তি হয়েছে, আজকে ভোটের পরের দিন সেই চেনা ছবি সন্দেশখালীর বিভিন্ন জায়গায়। আগারহাটিতে পুলিশ অভিযানকে কেন্দ্র করে উত্তপ্ত ওঠে সন্দেশখালী। এক বিজেপি কর্মীকে ধরতে গ্রামে ঢুকে পুলিশ, আর পুলিশকে দেখে রে রে করে তেড়ে আসেন গ্রামের বাসিন্দারা। অভিযোগ, একজন বিজেপি কর্মীকে পুলিশের ভ্যান থেকে রীতিমতন টেনে নামিয়ে নেন গ্রামের মহিলারা। আর সন্ধ্যের ছবি, পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্য রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাখেন সেখানকার বাসিন্দারা। আচ্ছা, এই ছবিগুলো কি কোথাও গিয়ে নন্দীগ্রাম, সিঙ্গুর, ভাঙড়ের সেই পুরনো ছবিকে মনে করাচ্ছে? দেখুন তো। পুলিশ ঢুকতে রে রে করে উঠল গোটা গ্রাম। মহিলাদের হঠাৎ লাঠি উঁচিয়ে তাড়া করল পুলিশ। জলে লাফ দিলেন বিক্ষোভকারীরা। ভোটের আগে গন্ডগোল, ভোটের দিনে মারামারি, ভোট মিটলেও অশান্তি। সন্দেশখালী আছে সন্দেশখালীতে। সরবেরিয়া, পুরাতন সরবেরিয়া, আগারহাটি মন্ডল পাড়ার অভিযোগ একটাই, যে অভিযোগ হচ্ছে ভোট শেষে তৃণমূলের তরফে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এবং সেই হুমকির জেরে তারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা সেইটা না দেখে ওরা কেন মা বোনদেরকে ঠেললো জলে, কেন মা বোনদেরকে ঠেললো জলে, কেন সাধারণকে নিয়ে চলে যাচ্ছে? পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করেছে, পুলিশ আমাদের উপরে লাঠি চার্জ করছে, ধাক্কা মারছে, ফেলে দিচ্ছে, জল করে ফেলে দিচ্ছে, যা খুশি তাই করছে পুলিশ। শনিবার ভোটের দিন অশান্তির ভরকেন্দ্র ছিল এই সরবেরিয়ার আগারহাটি অঞ্চল, যেখানে শেখ শাহজাহানের বাড়ি। রবিবার পুলিশে অভিযান ঘিরে নতুন করে অগ্নিগর্ভ হয়ে ওঠে আগারহাটির মন্ডলপাড়া। গন্ডগোলে যুক্ত থাকার অভিযোগে বিজেপি কর্মী সাধন রঞ্জিতকে ধরতে আগারহাটি মন্ডলপাড়ায় ঢোকে বিশাল বাহিনী। অভিযান আটকাতে পুলিশের গাড়ির সামনে শুয়ে পড়েন বেশ কয়েকজন। এমনকি সাধন রঞ্জিতকে পুলিশের গাড়ি থেকে টেনে নামিয়েও নেন গ্রামবাসীরা। এরপর লাঠি উঁচিয়ে গ্রামের ভিতরে অভিযান চালায় পুলিশ। পাল্টা ইট পাথর ছুঁড়ে জবাব দেন মহিলারা। তাদের অভিযোগ, বেছে বেছে বিজেপি সমর্থকদের গ্রামে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল হুমকি দিচ্ছে বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এই মুহূর্তে পুলিশের আরো একটি বিশাল বাহিনী, পুলিশের বাহিনীর মধ্যে পুকুরের মধ্যে ঝাঁপ দিয়ে তারা চলে যাচ্ছেন, তারা পার হচ্ছেন। আমরা তো কোনো ঝামেলা করেছিলাম না, আমরা তো ভাত খাচ্ছিলাম, ভাত খাওয়া, ভাত খেতে দিলেন না। আপনারা কেন আমাদের ছেলেকে তুলে আনলেন? এটা তো আমাদের বাড়ি, কেন এখানে এসে পিঠে গেল? আমরা বলেছি আমাদের দেশে একটু শান্তি চাই। পাবলিক মারার থেকে তো পুলিশ মেরা তুলে দিয়ে যাচ্ছে আমাদের বাড়ি ঢুকে। মেয়েদের বাচ্চা ছেলেদের তুলছে কেন, কিসের জন্য? ভালো মানুষকে কেন নিয়ে যাবে, ছেলেদেরকে কেন ঘরে থাকতে দিচ্ছে না? পুলিশ আমরা চাই না, আমরা এখানে রাজ্যের পুলিশ চাই না। এই পরিস্থিতিতে সন্দেশখালীর 4টি পঞ্চায়েত এলাকায় জারি করা হয় 144 ধারা। সন্দেশখালীতে নতুন করে অশান্তি ঘিরে বেঁধেছে চাপানুতো। এখন তো শুধু সন্দেশখালী 2-এ, এরপরে সন্দেশখালী 1-এ যাবে, সর্বত্র ছড়িয়ে পড়বে এই বিক্ষোভ। আপনি নির্বাচনের ফলাফলটা প্রকাশ হতে দিন, এই নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলছি এবং মানুষকেও আমরা বোঝাতে চাইছি আইন নিজের হাতে তুলে নেবেন না। ওই জায়গায় ওরা ভোটেও হারতে চলেছে, সেই কারণে ভোটে হারার ছুতো হিসেবে তারা গতকাল থেকে কিছু প্ররোচনা, কিছু হিংসা বিজেপি, সিপিএম এরা সব ওই এলাকায় আরম্ভ করেছিল। ভোটের দিনে সন্দেশখালীতে মারধর, ভাঙচুর, অশান্তিতে উস্কানির অভিযোগে বের মজুর থেকে গ্রেপ্তার করা হয় নজরকে। এত বাহিনী, এত পুলিশ, অশান্তি কেন ঠেকানো যাচ্ছে না সন্দেশখালীতে? কমিশনের বিশেষ নজরদারির পরও কেন লাগাম ছাড়া অশান্তি? ভোট মিটলেও আতঙ্কের চোরা স্রোত সন্দেশখালীতে। সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। সাধন রঞ্জিত
আগারকাটির এই বাসিন্দাকে ধরা নিয়েই যত উত্তাপ উত্তেজনা সন্দেশখালীতে। ভোটের দিন সংঘর্ষে তার নাম জড়িয়েছে, কিন্তু তার স্ত্রী মানে এই সাধন রঞ্জিতের স্ত্রী যা দাবি করছেন, তার দাবির আগে চাঞ্চল্যকর শব্দটা বসাতেই হচ্ছে। তার কারণ তিনি বলছেন তার স্বামী গণ্ডগোলে জড়াতেই পারেন না, তার কারণ তার স্বামী যাতে বাড়ি থেকে বেরোতে না পারেন তার জন্য তিনি সেদিন একটা বিশেষ টোটকার ব্যবস্থা করেছিলেন, এমনটাই সাধনের স্ত্রীর দাবি। আসুন একবার দেখি। পুলিশ সূত্রের খবর যে রাজবাড়িতে গতকালের যে ঘটনা ঘটেছিল, শনিবারের যে ঘটনা ঘটেছিল, সেই সময় যে পাথর বৃষ্টি হয়েছিল, সেই ঘটনায় যুক্ত হচ্ছে আপনার স্বামী সাধন রঞ্জিত। না, আমার স্বামী কালকে সারাদিন ঘুমিয়েছিল। ভোট হচ্ছে, এখানে গন্ডগোল হয়, বছর বছর গন্ডগোল হয়, সেই জন্য আমি কালকের ওই করে লস্যির সঙ্গে আমি কাল ঘুমের বড়ি খাইয়ে দিয়েছি। কালকে খাইয়ে দিতে উনি সেইখান থেকে ওই রাস্তার ধারে ঘরে পড়েছিল। আর যখন গন্ডগোল হয় উনি কিছু জানে না, সেই ঘুমের বড়ি খেয়ে সারাদিন পড়ে আছে। আজও পর্যন্ত সে ঘুমের লেস কাটে না, এখানে পড়েছিল। উনি কথাও বলতে পারছে না, ওনাকে দেখবেন লাইভে দেখাচ্ছে। উনি ঘুমিয়ে সেই কালকের থেকে সেই ঘুমের বড়ি খেয়ে এখনও তার লেস কাটে না। ভোটের হিংসায় স্বামী যাতে না জড়ায় সেই জন্য স্ত্রী হয়ে আপনি লস্যির মধ্যে ঘুমের বড়ি মিশিয়েছেন? হ্যাঁ, ঘুমের বড়িটা মিশিয়েছি। জানি ওরা বছর বছর এরকম যখনই ভোট হয় তখনই গন্ডগোল হয়, তখনই এনাকে টানি। এর আগে ওই পীযূষ এনাকে মানে বাড়ি ছাড়া করেছে। এর আগে আমাদের টিএমসি করতো, মানে ওনারা সবাই তো আমাদের ভোট দিতে হয় না, আমরা সবাই টিএমসি। তার টিএমসিতে ভোট দিয়েও আমাদের ঘর ছাড়া করেছে। ঘর ছাড়া, বাসস্থান ছাড়া, ঘর বাড়িতে কেউ থাকতো না। এই যে এখনও সকাল থেকে রান্না খাওয়া সেইভাবে পড়ে আছে, কেউ দুটো ভাত খেতে পারে না। কেন আপনাদের উপরেই আক্রমণ? আমি জানি না, ওটা ওরাই জানে। আগে তো আমাদের টিএমসি করতাম, করেও তো আমাদের ঘর ছাড়া হতে হয়েছে, ওনাকে মার খেতে হয়েছে। আবার এবারে আমরা বিজেপি করেছি, বিজেপি করেও আমাদের এরকম হতে হয়েছে। আগেও টিএমসি করেও আমাদের যা শাস্তি, এখনও বিজেপি করে তাই। স্বামী যাতে অশান্তিতে না জড়ান সেই জন্য স্বামীর লস্যির মধ্যে ঘুমের বড়ি মিশিয়ে দিয়েছিলেন স্ত্রী তাপসী রঞ্জিত। তাতেও শেষ রক্ষা হলো না। রাজবাড়ির যে গণ্ডগোল শনিবারের ভোটে, সেই গণ্ডগোলের নাম জড়ালো সাধন রঞ্জিতের। আর সেই সাধন রঞ্জিতকে দু দফায় ধরপাকড়, পুলিশের ধরপাকড় নিয়ে উত্তাল আগারাটি মণ্ডলপাড়া গ্রাম, যে গ্রাম পঞ্চায়েতও তৃণমূলের পক্ষে ছিল। শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পর যেই গ্রাম বিজেপির সমর্থনে, পুরো গ্রাম এখন বিজেপির সমর্থনে এসেছে। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, রাজবাড়ী। গোলমাল এবং অশান্তিতে এগিয়ে বাংলা। ভোটের পরও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে অশান্তি এবং হিংসার অভিযোগ উঠে আসছে। বিরোধীরা সরব, প্রশাসন চুপ। নদিয়ায় বিজেপি কর্মী খুনের ঘটনাতে মূল অভিযোগ তৃণমূলের দিকে। রাজ্যের শাসক দল কি বলছে নিয়ে শুনুন। ভোট আগেই মিটেছে, কিন্তু নদিয়ার রাজনীতিতে রক্তারক্তি বন্ধ হচ্ছে কই? শনিবার বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুনের অভিযোগ। বিস্ফোরক অভিযোগ নিহতের আত্মীয়ের। খুনের ঘটনায় পুলিশ ও শাসক দলের বিরুদ্ধে অভিযোগ পরিবারে। জানা গেছে নদিয়ার কালীগঞ্জ থানা দেবগ্রামের চাঁদপুরের বাসিন্দা হাফিজুল শেখ শনিবার রাতে পাড়া চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তার উপরে হামলা। 10 থেকে 12 জন দুষ্কৃতী হাফিজুলের ওপর চড়া হয় বলে অভিযোগ। প্রথমে গুলি, তারপর ধারালো অস্ত্রের কোপ। ঘটনাস্থলে মৃত্যু হয় হাফিজুল শেখের। জানা গেছে ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। পরিবারের অভিযোগ, তৃণমূলের এক বড় গোষ্ঠী আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়। গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে মারলো। আমরা বিজেপি করি, গুন্ডা বাহিনী, তৃণমূলের গুন্ডা বাহিনী। এবারই প্রথম নয়, আগেও বারবার হাফিজুল খুনের হুমকি পেয়েছেন বলে পরিবার দাবি করছে। থানায় টাকা খাইয়েছে, কাশেম আরো 2 বার মারতে গিয়েছিল, আমার জামাইকে মারতে পারেনি। খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে সরব নিহতের পরিবার। তাদের বিস্ফোরক অভিযোগ, বড় বাবু নিজের পোশাক খুলে দেয়, ওদেরকে দেয়, ওরা পুলিশের পোশাক পরে এসে হাফিজুলকে গুলি করে। এইখানে মেন হচ্ছে বড় বাবু শাস্তি চাই, বড় বাবুর নামে কেসটা চাই। বলতে কি দেবগ্রাম ফাঁড়ি, বড় বাবু, হ্যাঁ দেবগ্রাম বড় বাবু, দেবগ্রামে পুলিশেই মেরিয়েছে আমার স্বামীকে গো, কি অন্যায় করিল আমার স্বামী পুলিশদের গো। শেষ দফার ভোটের রাতে খুনের ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চর্চা। রবিবার সকালে নিহতের বাড়িতে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়। ধর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে।
এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? তো নৃশংসভাবে খুন হয়েছে। পুলিশ এসে শুনলাম যে দোকানগুলো বন্ধ রাখতে বলেছে, শুধু ওই দোকানটাই খোলা রাখতে বলেছে যেখানে ও ক্যারাম খেলছিল। বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। যত নির্বাচনের ফেজ এগিয়েছে তত তৃণমূলের সন্ত্রাস বেড়েছে এবং ভোট পরবর্তী পশ্চিমবঙ্গ রক্তাক্ত হবে। পুলিশ তদন্ত করছে, সঠিক কী কারণ নিশ্চয়ই সেটা বেরিয়ে আসবে। তৃণমূলের মধ্যে কোনোভাবে জড়িত নয়। হ্যাঁ, তারা তো সব কথায় সিবিআই চান না, সিবিআই চেয়ে দিন, হয়ে গেল। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ, যদিও পুলিশের দাবি অভিযোগ কাসেম শেখের বিরুদ্ধে। একজনকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা এটুকু জানতে পেরেছি যে কাসেম শেখ এবং হাফিজুল শেখ অনেক পুরনো ক্রিমিনাল। বর্তমানে তাদের মধ্যে একটা জমি নিয়ে সমস্যা ছিল। কাসেম শেখ বহুদিন ধরে ঘর ছাড়া ছিল। কালকে হঠাৎ করে সে এসে হাফিজুল শেখকে গুলি করে মার্ডার করে। জেলায় জেলায় ভোট পরবর্তী অশান্তির খবর মিলছে, সেই তালিকায় নদিয়াও। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, শুধুই কি সন্দেশখালী বা শুধুই কি নদিয়া? না, আজকে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসতে শুরু করেছে। দমদমে সেখানে বিজেপির পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। ট্যাংরায় সেখানে একজন বিজেপি কর্মীকে বাইকে করে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। খাস কলকাতায় অনেক বিজেপি কর্মী তারা ঘর ছাড়া। বেলেঘাটায় বিজেপি কর্মীরা কার্যত বাধ্য হয়েছেন বাড়ি ছেড়ে তাদের ওই দলীয় কার্যালয়ে গিয়ে থাকতে। অন্যদিকে নৈহাটিতে সেখানে আবার তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে পড়েছে বোমা। দেখুন, মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো বিজেপির পোলিং এজেন্টকে। বাইকে তুলে নিয়ে গিয়ে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল। কারো বাড়ি ভাঙচুর হলো, প্রাণভয় আশ্রয় নিলেন পার্টি অফিসে। রক্তাক্ত অবস্থায় কাউকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে। তৃণমূলের পার্টি অফিসের সামনে পড়ল বোমা। সপ্তম দফার ভোট শেষ হতেই অশান্তির ঘনঘটা বাংলায়। প্রায় সব জায়গায় নিশানায় বিরোধীরা, আর খাস কলকাতাতেই ভোট শেষ হতেই বেলেঘাটার বিজেপি মহিলা বুথ এজেন্টের বাড়ি ভাঙচুর করা হয়। প্রাণভয়ে দলের পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন আতঙ্কিত বিজেপি কর্মীরা। গত বিধানসভা ভোটের পর এই বেলেঘাটাতেই খুন হন বিজেপি কর্মী অভিজিৎ সরকার। আতঙ্কের মধ্যেই তারা এই বিজেপির পার্টি অফিসে এসে আশ্রয় নিয়েছেন। এখানেই আপাতত তারা দিন কাটাচ্ছেন। কবে তারা নিজেদের বসত বাড়িতে ফিরে যেতে পারবেন তা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা ইতিমধ্যেই তৈরি হয়েছে। যখন ভোট হয়ে যায়, ভোটে বেরানোর পরে কম করে 200 জন তৃণমূল বাহিনীরা সব ঘিরে ধরেছিল। কোনো রকম সেখান থেকে প্রাণ বাঁচিয়ে এসেছি। আসার পরে এইখানে এসে আশ্রয় নিয়েছি। এরকমভাবে কোনো কর্মী থাকতে প্রত্যেকটা কালে কর্মীকে ধাক্কা ধাক্কি, মারপিট, ঘরে গিয়ে হুমকি। বেলেঘাটার মতন কলকাতা উত্তর লোকসভার অন্তর্গত ট্যাংরায় আক্রান্ত হলো বিজেপি। বিজেপির বুথ এজেন্ট রমেশ সাউকে জোর করে বাইকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ওরা বাইক নিয়ে আমাকে এসে সব মারলো, মেরে বাইকে তুলেছিল, তুলে বলছে এবার একে নিয়ে চল, মার্ডার করে দেবে। কলকাতা উত্তর লাগোয়া দমদম লোকসভাতেও হিংসার ছবি। রাজারহাট গোপালপুরে এক বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। টালিগঞ্জ নিশানায় সেই বিজেপি। বন্দুকের বাট দিয়ে 2 বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ব্যারাকপুর লোকসভায় ভোট শেষ হয়েছে কিছুদিন আগে, তবে হিংসা থামছে না। এবার নৈহাটি 7 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পার্টি অফিসে পড়ল বোমা। ওরা আবার দেখাচ্ছে 2019টাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে, কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না, গুন্ডা দমনই করব। ভোট শেষ হতে না হতেই দিকে দিকে দলের নেতাকর্মীরা আক্রান্ত। শাসক দলকে কাঠগড়ায় তুলে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। সবই তো তৃণমূল, তারপরেও এত ভয় যে ভোট ঠেকাতে হবে, লুট করতে হবে এবং আক্রমণ করতে হবে।
এ কখনো মেনে নেওয়া যায় না। গণতন্ত্র সম্মত পথেই আমাদের রুখতে হবে, অন্য কোনো পথ পরিত্যাজ্য। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। কিছু কৃত্রিম গণ্ডগোল তৈরি করে তারা নজর ঘোরাবার চেষ্টা করছেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা ইস্যু তৈরি করার চেষ্টা করছেন। প্রথম দফা মোটামুটি নির্বিঘ্নে কাটলেও চতুর্থ দফা থেকে শুরু হয় অশান্তি। শেষ দফা এসে যেন হারহিম সন্ত্রাসের সেই চেনা ছবি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যাদবপুরে তৃণমূলের মূল প্রতিপক্ষ কি বামেরা? না, কোনো এক্সিট পোলের কথা বলছি না। যাদবপুরে বিভিন্ন জায়গায় যেভাবে বাম কর্মী সমর্থকরা আক্রান্ত হচ্ছেন, সেক্ষেত্রে বেশ কিছু প্রশ্ন উঠছে যে যারা শূন্য তাদের উপর হামলার ঘটনা কেন? কারণ প্রত্যেকটা হামলাতেই দেখছি মূল অভিযোগ উঠছে তৃণমূলের দিকে। তাহলে কি তরুণ মুখ সৃজন ভট্টাচার্যকে সামনে রেখে কোথাও হারানো জমি খুঁজে পেতে চাইছে বামেরা, আর এই মারধরের ঘটনা তারই প্রতিফলন? ভোটের দিন দুপুরে বারুইপুরে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল সৃজন ভট্টাচার্যকে। সন্ধ্যায় যাদবপুরে শাসক দলের রোষের মুখে পড়তে হয়। এক পোলিং এজেন্টকে রক্ষা করতে গিয়ে সিপিএম প্রার্থীকে শুনতে হলো, ভাষাটা শুনলেন? যাদবপুর জুড়ে এরকমই বেলাগাম সন্ত্রাসের অভিযোগ। ভোটের দিন 101 আর 102 নম্বর ওয়ার্ডে সিপিএমের একাধিক ক্যাম্প অফিসে ভাঙচুর হয়েছে, মারধর করা হয়েছে সিপিএম এজেন্টদের। ভোট লুটের আশঙ্কায় সারাদিন দৌড়ে বেরিয়েছেন সৃজন। সকাল সকাল জায়গায় জায়গায় পোলিং এজেন্টদের বসান সিপিআইএম প্রার্থী। ভোট শেষেও সন্ত্রাস থামেনি। মুড তো ছিল ভোট দেওয়ার পক্ষে, ওটা বুঝতে পেরেই তৃণমূল গুতগুতি শুরু করেছে। সেন্ট্রাল ফোর্সকে নীরব দর্শক বানিয়ে পুলিশটাকে ম্যানেজ করে, আমি তো এগুলো জানি রে বাবা, কোন মন্ত্রীর সাথে আগের দিন রাতে কোন কোন থানার ওসি মিটিং হয়েছে, কোন নেতার সাথে কোথায় কোথায় বসে কি ডিল হয়েছে থানার লোকেদের, এগুলো সব আমাদের জানা বোঝার মধ্যে আছে। শেষ কয়েক বছর যাদবপুরে ক্রমশ ভোটে আস্থা হারিয়েছে সিপিএম। ছবিটা এবার কিঞ্চিত বদলাচ্ছে। সিপিএম কি তবে তৃণমূলের মূল প্রতিপক্ষ হয়ে উঠল? পঞ্চায়েত ভোটে আমরা বাম, কংগ্রেস আরও সকলকে নিয়ে যেভাবে উত্থানের পালা শুরু করেছিলাম, লোকসভাতে সেটা বজায় থাকবে। এটা বুঝতে পেরেই তৃণমূল এবং বিজেপি দুই তরফ থেকে সিপিএমকে বাধা দান, সিপিএমের ভোটারদের মারধর, সিপিএমের প্রার্থীদের ঘিরে গোলমাল করার চেষ্টা, এগুলো সব চেষ্টা হয়েছে স্পিরিট ভাঙার জন্য। আমি আবার বলছি, তৃণমূলের দিকে কালি ছোড়ার জন্য এই ধরনের কথা বলা হচ্ছে। সৃজন ভট্টাচার্য যাদবপুর কেন্দ্রের সিপিআইএম প্রার্থী, তিনি লড়াইয়ের ময়দান থেকে গতকালও সরে যাননি এবং তিনি বলছেন যে এখনই জিরানোর কোনো প্রশ্ন নেই। ভোট পর্ব মিটে গিয়েছে ঠিকই, কিন্তু তিনি তার কাজ করে যাবে এবং যথেষ্টভাবে আশা রাখছেন যে এই যাদবপুরে সিপিএম আবার হারানো জমি ফিরে পাবে। ক্যামেরায় সুদেবের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়, TV9 বাংলা, কলকাতা। পরীক্ষা হয়ে গেছে, মঙ্গলবার রেজাল্ট আউট। সেই অর্থে দেখতে গেলে আজ রাজনীতির ছুটির দিন। বছর দশেক আগে পর্যন্ত আমরা দেখেছিলাম এই সময় রাজনীতিবিদরা অনেকেই কেউ তাকিয়ায় বসে সময় কাটিয়ে দিতেন, কেউ পরিবারের সঙ্গে সময় কাটাতেন। কিন্তু এখন ছবি অনেকটাই পাল্টে গেছে। এখন রাজনীতি পুরো সময়ের চাকরি। তাই তো নরেন্দ্র মোদী পরপর বেশ কয়েকটা বৈঠক সেরে ফেললেন। রাহুল গান্ধী, তিনিও দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন। আসলে দুই শিবিরই তাদের মতন করে সম্ভাব্য একটা ফল ধরে নিয়ে অঙ্কগুলো কষে রাখছেন। আর ঠিক এই আবহে দুই পার্বত্য রাজ্যে ফলাফল প্রকাশিত হলো না, সেই ফলে অবশ্য কোনো রকম চমক নেই। মৌসুমি বায়ু উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করেছে। অতিবৃষ্টিতে ধস নেমেছে সিকিমে। চুংথাং থেকে লাচুং যাওয়ার পথে ধস, আটকে পড়েছেন বহু বাঙালি পর্যটক। কিন্তু সিকিম ক্রান্তিকারী মোর্চার জিতে আসার পথে কোনো বাধা নেই। শাসক দল অনায়াসেই ক্ষমতায় ফিরল। অরুণাচল প্রদেশেও ক্ষমতা ধরে রাখল বিজেপি। এই রাজ্যের 10টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিল। গণনাতেও পরিষ্কার, ইটানগরে গৈরিক প্রবাহ অব্যাহত। অরুণাচল প্রদেশের বিজেপি কর্মীরা বলছেন, গোটা দেশের মধ্যে তাঁরাই প্রথম জয় উদযাপন করলেন। উত্তর পূর্বাঞ্চলে ঝুলি উজাড় করে দিচ্ছে মৌসুমি বায়ু। উত্তর ও পশ্চিম ভারতে তখন তীব্র তাপপ্রবাহ। দিল্লিতে জলসংকটের কোনো সুরাহা এখনো করতে পারেনি প্রশাসন। পাড়ায় পাড়ায় জলের ট্যাঙ্কার দেখলেই ঝাঁপিয়ে পড়ছেন মানুষ। আর এই নির্জলা পরিস্থিতিতে কংগ্রেস সদর দফতরে চূড়ান্ত ব্যস্ততা।
অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে তাতে ইন্ডিয়া জোট বা কংগ্রেসের খুশি হওয়ার কথা নয়, যদিও বুথ ফেরত সমীক্ষাকে আমল দিতে রাজি নন রাহুল গান্ধী। नाम एग्जिट पोल नहीं है, इसका नाम मोदी मीडिया पोल है। ये मोदी जी का पोल है, फैंटेसी पोल है उनका। सर कितनी सीटें आ रही हैं आपके हिसाब से? सरकार बन रही है। सिद्धू मूसेवाला सुना आपने? 295। বিরোধীদের ওপর মানসিক চাপ তৈরি করতেই জনমত সমীক্ষা তৈরি করিয়েছে বিজেপি। অভিযোগ কংগ্রেস সহ ইন্ডিয়া ঐক্যের অধিকাংশ শরিকের। কংগ্রেসের তরফে বারবার দাবি করা হচ্ছে অভ্যন্তরীণ বিশ্লেষণে ইন্ডিয়া ঐক্যের 295 আসনই আসছে। কংগ্রেস কর্মীদের বলা হয়েছে তারা গণনা কেন্দ্রে যাওয়ার সময় যেন বুথ ফেরত সমীক্ষা মাথায় না রাখেন। শনিবারই কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী জেলাশাসকদের ওপর প্রভাব খাটাচ্ছেন। 150 জন জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এতেই প্রমাণ হয় বিজেপি কত মরিয়া। অফিসারদের কোনো চাপের কাছে মাথা নত করা উচিত নয়, তাদের ওপর নজর রাখা হচ্ছে। জয়রাম রমেশের অভিযোগের ভিত্তি কি জানতে চেয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তার মতো প্রবীণ ও দায়িত্বশীল নেতা এই ধরনের অভিযোগ করলে জনমানুষের সন্দেহের সৃষ্টি হবে। জয়রামকে চিঠিতে লিখেছে কমিশন। তুলনায় বিজেপি শিবির অনেকটাই রিল্যাক্সড। ভোটের কঠিন প্রহর পার করে যোগী আদিত্যনাথ মন দিয়েছেন প্রশাসনে। গোরখপুরের চিড়িয়াখানায় পশু পাখিরা কেমন আছে তার তদারকিতেই সকালটা কাটিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। জনমত সমীক্ষা যাই দেখাক, তেলেঙ্গানায় রাজনৈতিক পরম্পরায় বিরাম নেই। 10 বছর আগে আজকের দিনেই অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানার সৃষ্টি হয়েছে। যাদের আন্দোলনে তেলেঙ্গানার জন্ম, সেই ভারত রাষ্ট্র সমিতি এখন ক্ষমতায় নেই। হায়দ্রাবাদে রাজ্য দিবস পালন করলেন কংগ্রেসি মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। আর দিল্লিতে বসে সোনিয়া গান্ধী দাবি করলেন তেলেঙ্গানার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ করেছেন তিনি। मैंने 2004 में करीमनगर में तेलंगाना के लोगों से वादा किया था कि कांग्रेस पार्टी उनके अलग राज्य के सपने को पूरा करेगी। বিশ্রামে নেই প্রধানমন্ত্রীর দপ্তরও। সরকারে বিজেপি আসছে এটা ধরে নিয়ে পরবর্তী 100 দিনের কর্মসূচি স্থির করে নিয়েছে মোদী সরকার। উত্তর পূর্বে বন্যা, তাপপ্রবাহ পরিস্থিতি, সেনাপ্রধান ও গোয়েন্দা প্রধান নিয়োগ, G20 বৈঠকের প্রস্তুতি সহ 7টি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এক্সিট পোলের সংখ্যা নিয়ে তিনি কি ভাবছেন? কেমন হবে আঞ্চলিক দলগুলোর পারফরমেন্স? INDIA মানে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কি? কোন জায়গায় তার অ্যালার্জি রয়েছে? আচ্ছা, ভোটের রেজাল্ট বেরোনোর পর কি অবস্থান হবে তার? TV9 বাংলার কনসাল্টিং এডিটর অনির্বাণ চৌধুরীর প্রশ্নের উত্তরে একেবারে খোলামেলা তৃণমূল সুপ্রিমো তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের পর প্রথমবার TV9 বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন তিনি, শোনাবো সেই কথোপকথন। আমি একটা এক্সিট পোল মেলাতে পারিনি, তার কারণ এটা বিজেপি নিজে তৈরি করে মিডিয়াকে খাইয়ে দেয়। এবং এই এক্সিট পোলটা তৈরি হয়েছিল আজ থেকে 2 মাস আগে, এবং সেই কোম্পানিটাও বিজেপির একটি কোম্পানি। আমি তোমার পরিষ্কার বলছি, এই এক্সিট পোলের কোনো ভ্যালু নেই। ঘরে বসে বসে টাকা দিয়ে বিজেপি কিছু লোক পোষে, নিজের লোক। আর সবাই এখন বলে মিডিয়াটাকে ইটা উঠিয়ে দাও, ইর জায়গায় ওটা দিয়ে দাও, তাহলে মিডিয়ার জায়গায় মুডিয়া হয়ে যাবে। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেলস, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। খুব বেশি মেজরিটি নিয়ে যেই আসুক না কেন আসতে পারবেন না। আপনার হিসেব অনুযায়ী তাহলে ইন্ডিয়া জোটের কি ক্ষমতায় আসা? কালকে যেমন মল্লিকার্জুন খার্গে বলেছেন আমরা ইন্ডিয়া জোট 295 পাবে। আপনার মতে, আপনার হিসেবে কি ইন্ডিয়া জোটের ক্ষমতার কাছাকাছি বা টপকে যাবার কোনো সম্ভাবনা আছে? আমি এরকম অচানক একটা কথা বলতে পারি না, কারণ আমি যেহেতু অন্য রাজ্যে যাইনি, আমার কাছে ডিটেলস নেই। কিন্তু আমি এইটুকু বলতে পারি, আমি আমার রাজ্যের ব্যাপারটা বলতে পারি। আমার রাজ্যে যেভাবে আমরা খেটেছি, যেভাবে পরিশ্রম করেছি, যা দেখিয়েছে মিডিয়া, তার ডবল যদি আমরা না পাই
তখন বুঝবেন যে প্রত্যেকটা সিট আমরা জিতবো। মিথ্যে কথা আপনার হিসেব অনুযায়ী মমতাদি তৃণমূল কংগ্রেস 30 বা 30% শেষ পর্যন্ত। আমি সেটা এখন কোনো নাম্বারে যাব না, কিন্তু আমি একটা কথা আপনাদের বলতে পারি, আমরা যেভাবে ফিল্ডে কাজ করেছি, লোকের চোখ দেখেছি, তাতে আমার কখনো মনে হয়নি যে মানুষ আমাদের ভোট দেবে না। বিজেপি অনেক বদমাইশি করেছে, সিবিআই, ইনকাম ট্যাক্স, ওদিকে ইডি, ওদিকে জেল, ওদিকে চাকরি খেয়ে নেওয়া, ওদিকে ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া, তারপর টাকা ডিস্ট্রিবিউশন করা, এমনকি কংগ্রেসের এলাকাতে মুসলিম এলাকা দেখে দেখে, যেটা আমার মনে হয় না মুসলিম লোকদের ভোট দেবে, তা সত্ত্বেও কি করেছে, কংগ্রেসীদের টাকা দিয়েছে যাতে মুসলিম এলাকার লোকেরা কংগ্রেসকে ভোটটা দেয়, তৃণমূলের ভোটটা কাটা যায়। এরকমও কংগ্রেসও অনেক জায়গায় এখানে গেম প্লে করেছে, সিপিএম করেছে। আমরা সিপিএম, কংগ্রেস, বিজেপি তিনজনের বিরুদ্ধেই লড়াই করেছি। হ্যাঁ মমতাদি, আপনি যে কংগ্রেসের কথা বললেন, আপনার একটা সরাসরি অভিযোগ আছে কংগ্রেসের প্রতি বিজেপির সাথে হাত মেলানোর জন্য। এই যে মনোভাব আপনার বা আপনার দলের কংগ্রেসের প্রতি রাজ্যে, এইটা কি যখন ইন্ডিয়া জোটের সঙ্গে আপনারা তৎপর কথাবার্তা বলবেন, এই মনোভাব থেকে একটা অন্তরায় হয়ে দাঁড়াবে কংগ্রেসের প্রতি? দেখুন, অল ইন্ডিয়া লেভেলে অন্তরায় হয়ে দাঁড়াবে না যদি সিপিএম ইন্টারফেয়ার না করে। আমার একটাই খারাপ লাগে, ইন্ডিয়া জোটে সবই ঠিকঠাক চলছে, ঠিকই আছে, আমরা তো সাপোর্টও দিই, কিন্তু সিপিএম এদের টোটাল মনিটরিং করে। সিপিএম কেন স্পোকসপারসন হবে? আমার এখানে এই জায়গাটা কোয়েশ্চেন আছে। প্রত্যেকটা রিজিওনাল পার্টি তার একটা করে তার নিজস্ব সম্মান আছে। সবার সাথে কথা বলে যেটা হয় সেটাকে বলা হয় জোট। সবাইকে নিজ স্বার্থে একসাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, গায়ের জোরে একটা করে দিলাম, এটা হয় না। জোট মানে সবাইকে নিয়ে চলা না। কালকে ধরুন মঙ্গলবার দিন রেজাল্টের পরে এমন একটা সিচুয়েশন হলো, সেখানে অবশ্যই যখন আলোচনার একটা সরকারের যোগ দেওয়া বা সরকার, আমরা যাবো, হ্যাঁ সেরকম সরকারে সেরকম পরিস্থিতি আসলে নিশ্চয়ই কথা বলবো, আমাদের কোনো অসুবিধা নেই। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখবো। বাট এর মধ্যে মোদিজিকে যারা জিতিয়ে দিচ্ছেন হাই ভোল্টেজ, তাদেরও বলে দিই এবার কিন্তু অত সহজ অঙ্কে অত সহজে পার হওয়া যাবে না। এই গভর্নমেন্ট আদৌ কদিন চলবে ডাউট আছে। তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রীর মুখে একাধিক অভিযোগ, আর সেই সব অভিযোগের তীর বিরোধী দলগুলোর দিকে। ফলে সেই অভিযোগ শোনার পর বিরোধী দলের মুখপাত্ররা তারা কি চুপ করে থাকবেন? না, তারা চুপ করে নেই, তারাও জবাব দিয়েছেন, তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী এখন বলছেন ধরা পড়ে গেছে যে অল ইন্ডিয়া জোটে কোনো অসুবিধা হবে না যদি সিপিআইএম ইন্টারফেয়ার না করে। কিসে ইন্টারফেয়ারেন্স? সিপিআইএম অবশ্যই ইন্টারফেয়ার করবে বিজেপি বিরোধী লড়াইতে, কারণ সিপিআইএম বিজেপি বিরোধী লড়াইতে সবাইকে এককাট্টা করার ব্যবস্থাপনার মধ্যে আছে। বিহার তৃণমূল, ওদিকে মোদি তো মোটামুটি 543টা ছুঁয়েই ফেললো, প্রায় 415টা মতো পৌঁছে গেছে, রাতের মধ্যে হয়তো 543 ছুঁয়ে ফেলবে। দিদি 42-এ কেন থাকবে? 420টা করে দিলেও পারে, 420 করে দেওয়া বেস্ট। 4 তারিখেই দেখা যাবে, বোঝা যাবে। তার কারণ ভোটটা তো রাজ্যের ভোট নয়, কি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটির ভোট নয়, ভোটটা দেশের ভোট, কেন্দ্রের ভোট। এবং মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী শপথ নেবেন, এটাই আসমুদ্র হিমাচলের স্লোগান। ভোট শেষ, শাসক এবং বিরোধী এখন স্বচ্ছ গণনা নিয়ে নিশানা পাল্টা নিশানা চালিয়ে যাচ্ছেন। মঙ্গলবার তো কাউন্টিং রয়েছে, তার আগে ইভিএম এখন স্ট্রং রুমে তালাবন্দি। যদিও স্ট্রং রুমের নিরাপত্তা এবং স্বচ্ছ গণনা নিয়ে শাসক বিরোধী দুপক্ষই আশঙ্কা করে যাচ্ছেন। মঙ্গলবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গে 42টি আসনে ফল ঘোষণা। জনতার রায়
ইভিএম বন্দী হয়ে বিভিন্ন স্ট্রং রুমে পৌঁছে গিয়েছে। সিসি ক্যামেরায় স্ট্রং রুমে 24 ঘন্টা চলছে নজরদারি। স্ট্রং রুমগুলিকে ঘিরে থাকছে 3 স্তরের নিরাপত্তা। সব থেকে কাছে থাকবে কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে লাঠি হাতে পুলিশ, স্ট্রং রুমের একেবারে বাইরের বেষ্টনীতে থাকবে বন্দুকধারী পুলিশ। অর্থাৎ স্ট্রং রুমে মাছি গলার ফাঁক রাখা হচ্ছে না। এখানে রীতিমতো মালদা কলেজে ত্রিস্তরে ভাগ করে দিয়ে নিরাপত্তা বলয় তৈরি করে দেওয়া হয়েছে। প্রস্তুতি চলছে, ফলে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ মোতায়েন রয়েছে। মথুরাপুর কেন্দ্রের গণনা হবে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে। শনিবার ভোট মেটার পর রবিবার সকালে সেখানে ইভিএম আনা হয়। সে সময় হাজির ছিলেন তৃণমূল এবং বিজেপি প্রার্থী। এই হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি তৃণমূল প্রার্থী বাপি হালদার। ফলে বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এই ভেন্যু সরানোর জন্য অভিযোগ জানানো হয়েছিল, কিন্তু সরানো হয়নি। ফলে বিজেপির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আগামী মঙ্গলবার ভোট গণনা শান্তিপূর্ণভাবে যেন হয়। কাউন্টিং ভেন্যু এমন জায়গায় হওয়া দরকার যেখানে নিরপেক্ষতা বজায় থাকবে এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সমস্ত গাইডলাইন সেখানে বানানো। কমপ্লেন্যান্ট উত্তর দেওয়ার দায় নির্বাচন কমিশনের, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে স্ট্রং রুমের নিরাপত্তা 3 স্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। একেবারে স্ট্রং রুমের সামনে সেখানে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা কিন্তু রয়েছেন পাহারায়। সিআরপিএফ জওয়ান তারা যেমন রয়েছে, পুলিশ রয়েছে। এত কিছুর পরও অবশ্য ভোট গণনায় কারচুপির আশঙ্কা করছেন বিরোধীরা। শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন, তিনি নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছেন ডিআইজি নিরাপত্তা আইপিএস আভারু রবীন্দ্রনাথ কলকাতায় একটি বৈঠক করেছেন। সেখানে নির্দেশ দিয়েছেন একজন পুলিশ অফিসার এবং 2 জন কনস্টেবল প্রত্যেক গণনা কেন্দ্রে সাদা পোশাকে উপস্থিত থাকবেন। বিরোধী দলনেতার কথায়, জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী রাজ্য পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের প্রথম স্তরেই যেতে পারে না। গণনা কেন্দ্রে যাতে কোনো অনুমোদনহীন ব্যক্তি প্রবেশ করতে না পারে তা কমিশনকে নিশ্চিত করতে হবে। গণনা প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস যে কোনো ধরনের গোলমাল পাকাতে পারে। অন্যদিকে কংগ্রেস এবং তৃণমূলের বক্তব্য, এক্সিট পোলের নামে মানসিক চাপ তৈরির চেষ্টা হচ্ছে। এই বিষয়ে দলীয় কর্মীদের সতর্ক থাকার পরামর্শ দুই দলের। এটা গেল সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। আপনারা সবাই কাউন্টিং এজেন্ট যারা শেষ ব্যালট পর্যন্ত গুনবেন, শেষ সিগনেচার পর্যন্ত আপনারা নির্বাচনের কাউন্টিং ছাড়বেন না। অবস্থায় এই এক্সিট পোলের নামে যে তথাকথিত রিপোর্ট দেখানো হচ্ছে সেগুলিকে বিশ্বাস করবেন না। গণনার দিন পূর্ণ উৎসাহে সকাল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দলের তরফে আপনাদের দায়িত্ব পালন করুন। ভোট গণনা নিয়ে কারচুপির আশঙ্কা শুধু বাংলাতেই নয়, দিল্লিতেও বিরোধী জোটের নেতারাও এই নিয়ে উদ্বিগ্ন। কংগ্রেস নেতা অজয় মাকেল লিখেছেন, এই প্রথম অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের টেবিলে প্রার্থী কাউন্টিং এজেন্টকে থাকতে দেওয়া হচ্ছে না। এটা যদি সত্যি হয় তাহলে তা ইভিএম রিগিং এর অভিযোগের থেকেও বড় হবে। গণনায় কারচুপির আশঙ্কা করে প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে রবিবারই দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলেন বিরোধী জোটের প্রতিনিধিরা। ईवीएम की पूरी गणना हो जाए अंत तक, तब तक भी पोस्टल बैलेट की निर्णय की घोषणा करना अनिवार्य नहीं रहा है। पोस्टल बैलेट जो निर्णायक एक रोल प्ले करता है, उसके लिए भी अनिवार्य है कि उसको पहले गिना जाए। ब्यूरो रिपोर्ट, TV9 बांग्ला। অন্তর্ঘাত করলে পদ যাবে। মাস দুয়েক আগে মালদায় গিয়ে এই হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, অভিষেকের ওষুধে কি কাজ হলো সেখানে? দেখুন, ভোট হয়ে গেছে, ফলাফল বেরোবে মঙ্গলবার দিন। তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের অন্তর্ঘাত তত্ত্ব মালদায় চর্চার শিরোনামে। বিজেপি দাবি করছে তৃণমূলের ভোট তাদের ঝুলিতে এসেছে, কংগ্রেস দাবি করছে তৃণমূলের ভোট মালদায় তাদের ঝুলিতে এসেছে। আর এই আশঙ্কার কথা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক। আর এখানেই প্রশ্ন, তাহলে কি এবারও মালদা তৃণমূল কংগ্রেসের অধরাই থেকে যাবে? মঙ্গলে কি মালদা তৃণমূল অমঙ্গল? এবারও কি মালদা লোকসভা শূন্য পেতে চলেছে রাজ্যের শাসক দল? তৃণমূলের অন্দরে অন্তর্ঘাতের আশঙ্কা জেলা জুড়ে। জোর গলায় কংগ্রেসের নেতা বলছেন চুপচাপ হাতে ছাপ। মানুষ বিরোধী দলের ঝান্ডা ধরতে ভয় পায়। যারা কংগ্রেস বামের ঝান্ডা ধরে না, ভয় পায়,
এরকম প্রচুর মানুষ যারা আছে নীরবে বিপ্লব ঘটিয়েছে। ঘাসফুলের ভোট পদ্মফুলে দাবি করছেন মালদার বিজেপি নেতাও। তৃণমূলের ঝান্ডার আড়ালে ঘুরে বেড়াচ্ছে, তৃণমূলের হয়ে কাটমানি খাচ্ছে, তৃণমূলের হয়ে দালালি করছে, সব কিছু করছে, কিন্তু ভোটের বেলায় ভারতীয় জনতা পার্টির ভোট করছে। কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গের মধ্যে যদি এই দল ক্ষমতায় থাকে তাহলে অরাজকতাই হবে। অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তৃণমূলও। সর্বোচ্চ নেতৃত্বকে রিপোর্ট পাঠানো হবে বলছেন তৃণমূলের জেলা সম্পাদক। কারা ভিতরে কাজ খারাপ করেছে না করেছে তাদের কাছে রিপোর্ট কিন্তু অলরেডি আছে, সেই হিসাবে তাদের ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। আপনি কি মেনে নিচ্ছেন যে আপনার এই দলের লোকরা কংগ্রেস আর বিজেপির হয়ে কাজ করেছে? কিছু কিছু তো করেছে, না করার খবর আছে আপনাদের? আমার কাছে খবর আছে কিছু কিছু লোক করেছে। মালদা জেলায় জোড়া লোকসভা কেন্দ্র, একটিও তৃণমূলের হাতে নেই, একটি বিজেপির, একটি কংগ্রেসের। মালদায় দলীয় কোন্দলে তৃণমূলের বরাবরের কাঁটা। এবারের ভোটের শুরুতেই অন্তর্ঘাতের অভিযোগ তুলে সরব হয়েছিলেন দক্ষিণ মালদা তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হান। সত্যি কি ওখানে অন্তর্ঘাতের একটা ব্যাপার আছে? সত্যি কি একটা রাজনৈতিক বা পলিটিক্যাল বায়াস আছে যার কারণে দলীয় টিকিটে সে নিজে কাউন্সিলর হয়ে ওপরে যখন ভোটটা আসছে লোকসভাতে অন্য একটা দলকে পাইয়ে দিচ্ছে? এপ্রিলের শুরুতে মালদায় গিয়ে অন্তর্ঘাত নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে সাংগঠনিক দুর্বলতা রয়েছে সেটা নিয়ে বিস্তারিত ব্লক ওয়াইজ আমরা আলোচনা করেছি, সেটা সংবাদ মাধ্যমে বলা ঠিক হবে। সংবাদ মাধ্যমের সামনে না বললেও দলীয় বৈঠকে অভিষেক হুঁশিয়ারি দেন, অন্তর্ঘাত হলে জেলার নেতাদের পদ কেড়ে নেওয়া হবে। যে জেলায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদের আসন তৃণমূলের দখলে, সেখানে লোকসভা ভোটে বিজেপি কংগ্রেসের বারবারন্ত কিভাবে? ভোট শেষে দেখা যাচ্ছে অভিষেক যাই বলুন, অন্তর্ঘাতের অসুখ থেকে পুরোপুরি মুক্তি মেলেনি মালদা তৃণমূলের। মঙ্গলবার ফাইনাল রিপোর্ট। সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মালদায় তৃণমূলের সন্দেহ রয়েছে বেশ কিছু জায়গায়, শুধু মালদা নয়, আরও এরকম বেশ কয়েকটা জায়গায় কিন্তু সন্দেহের বাতাবরণ রয়েছে। সন্দেহ বেশ কিছু বিষয় নিয়ে, বেশ কিছু ভূমিকা নিয়ে। এরকমই আইএসএফের হাতে থাকা রাজ্যের বিধানসভা কেন্দ্র ভাঙড়, সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে আইএসএফ কর্মী সমর্থকরা তারা কিন্তু মাটি কামড়ে পড়ে থাকলেন ভোটের সময়। কিন্তু আইএসএফের যিনি মুখ, যিনি প্রধান, তিনি কোথায়? তার অনুপস্থিতি নিয়ে কিন্তু একটা জোর জল্পনা চলছে। আসুন দেখি। ভাঙড় আছে ভাঙড়েই। রাজ্যে প্রথম 6 দফার ভোটে অশান্তি খানিকটা কমলেও শেষ দফায় ভাঙড় ফিরিয়ে আনে হিংসার চেনা ছবি। ভোট কেন্দ্রের সামনেই বোমা, ভারী বুটের দাপাদাপি আর আক্রমণ প্রতি আক্রমণের অভিযোগ। শনিবারের ভোটের ভাঙড়ের ছবিটা এক থাকলেও শুধু দেখা যায়নি একজনকে। তিনি গত 3 বছর ধরে ভাঙড়ের সঙ্গে সমর্থক হয়ে যাওয়া রাজ্য রাজনীতির অন্যতম প্রধান বিরোধী মুখ নওশাদ সিদ্দিকী। ভাঙড়ে অনুপস্থিতির কারণ নিয়ে ভোটের পরদিন মুখ খুললেন নওশাদ। আইসিআই যাকে অ্যাপয়েন্ট করবেন তারা ছাড়া আদার্স কোনো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির ভোটাররা ওখানে থাকতে পারে না। আমার ভোটদান কেন্দ্র হচ্ছে ফুরফুরা শরীফ, আমার লোকসভা হচ্ছে শ্রীরামপুর। সুতরাং ওখানে আমি এমএলএ হয়েও আমি যতটুকু জানি সেই হিসাবে আমি সেখানে অবস্থান করিনি। অনেকে অনেক কিছু বলতে পারে, আমরা চাই শান্তিপূর্ণ ভোট। আমি কোনোরকমভাবে চাই না ভোটে এই গণতন্ত্রের উৎসবটা অশান্তিতে পরিণত হোক, যেটা তৃণমূল কংগ্রেস বারবার চায়, কিন্তু আমরা ওটা করতে পারি না। নওশাদহীন ভাঙড়ে তারা এগিয়ে রয়েছেন বলে ভোট চলাকালীনই দাবি করেছিলেন তৃণমূল নেতা শওকত মোল্লা। ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন একটা বড় অংশের মানুষ তারা বুঝতে পেরেছে যে আইএসএফের দ্বারা বা নওশাদের দ্বারা এই এলাকার কোনো সার্বিক উন্নয়ন হবে না এবং এলাকায় কোনো শান্তি ফিরবে না। তাই আমার যতটুকু মনে হচ্ছে যে আইএসএফ থেকে একটা বড় অংশের মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটের দিন আক্রান্ত হন আইএসএফ কর্মীরা, গাড়ি ভাঙে দলীয় প্রার্থীর। আহত দলীয় কর্মীদের পাশে নওশাদকে দেখা না যাওয়ায় তাই অনেকেই প্রশ্ন তোলেন। এটা তো যারা বিরোধী যারা বিরোধী তারা চক্রান্ত করছে। আমাদের কর্মীদের মানে এতটাই তারা মনোবল এতটা দুর্বল নয় যে প্রতিটা ক্ষেত্রে ভাইজানকে ছুটে আসতে হবে। আমাদের কর্মীরা ভালো করে জানে আমাদের ভাইজান একজনই আছেন, তাকে সারা রাজ্যে ছুটে বেড়াতে হচ্ছে। ভাঙড়ে দলীয় হিংসা নতুন নয়, সেই হানাহানি নতুন মাত্রা পেয়েছিল 2021-এ আইএসএফের জন্মের পর। 21-এর বিধানসভার লড়াইয়ে বাম গণতান্ত্রিক জোটের থেকে একমাত্র নির্বাচিত বিধায়ক নওশাদ সিদ্দিকী ভোটে যেতেন ভাঙড় থেকেই। তখন থেকেই শাসক তৃণমূলের সঙ্গে আইএসএফের রাজনৈতিক লড়াইয়ের ব্যাটেল গ্রাউন্ড হয়ে ওঠে ভাঙড়। বিরোধী আইএসএফের লড়াইয়ের প্রধান মুখ হয়ে ওঠেন নওশাদ সিদ্দিকী। তাই ভোটের দিন নওশাদের ভাঙড়ে না যাওয়া নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা থামছে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার নজর উত্তরবঙ্গে।
ষষ্ঠ দফার ভোটের আগে রাজ্য রাজনীতিতে রামকৃষ্ণ মিশন নিয়ে জোর চর্চা, জোর তরজা শুরু হয়েছিল। আর ঠিক সেই সময় শিলিগুড়ির রামকৃষ্ণ মিশনে জমি মাফিয়াদের দাপাদাপি হামলার অভিযোগও ওঠে। সেই ঘটনার 12 দিন পর মূল অভিযুক্ত প্রদীপ রায়কে গ্রেপ্তার করলো পুলিশ। এমনকি কেজিএফ গ্যাংয়ের মূল মাথা অলোক দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি উত্তর পাওয়া যাবে যে এই ঘটনার পেছনে, এই হামলার পেছনে কাদের আশকারা রয়েছে? TV9 বাংলার খবর ইচ্ছে শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় তৎপর পুলিশ। দুপুরে জালে কেজিএফ গ্যাংয়ের মূল পান্ডা, বিকেলে গ্রেপ্তার ঘটনার অন্যতম মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত প্রদীপ রায়। স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার যৌথ অভিযানে মিলল সাফল্য। ভোটের মধ্যে গত 19 মে শিলিগুড়ি সেবক রোডে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগে তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। জমি মাফিয়ার দাপটের অভিযোগ ওঠে। সামনে আসে কেজিএফ নামের একটি গ্যাং। বারে বারে প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকায়। শুধু তাই নয়, 15 বছর আগে প্রয়াগরাজে চলে যাওয়া অক্ষয়ানন্দ মহারাজের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করায় বিতর্কের মাত্রা আরও চড়ে। বাংলায় প্রচারে এসে এই ইস্যুটি নিয়ে একাধিকবার সরব হন প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। जलपाईगुड़ी में रामकृष्ण मिशन के आश्रम में कल रात को तोड़फोड़ की गई है। आश्रम में काम करने वाले कर्मचारियों के साथ मारपीट की गई है। আমার তো নলেজই নেই কোনো জায়গায় কোনো গন্ডগোল হয়েছে বা কোনো আশ্রমের পর কেউ আক্রমণ করেছে। আমি এটাকে সাপোর্ট করি না এবং আমাদের কেউ নেই। যদি খুঁজে বের করতে পারেন আমি কথা দিচ্ছি আমাদের যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আমাকে একজন সাংবাদিক বলল সে নাকি এনকোয়ারি করে দেখেছে, এটা ওদের নিজেদের পারিবারিক ব্যাপার, এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। বিতর্কের আবহেই বেশ কয়েকজনকে পুলিশ গ্রেপ্তার করে। পর্দাফাঁস হয় উত্তরবঙ্গে দাপিয়ে বেড়ানো কেজিএফ গ্যাংয়ের। কিন্তু মূল অভিযুক্ত প্রদীপ রায় ছিলেন অধরাই। পুলিশ সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন প্রদীপ। সম্প্রতি শিলিগুড়িতে ফিরে আসেন তিনি। গোপন সূত্রে সেই খবর পৌঁছয় তদন্তকারীদের হাতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে শনিবার বিকেলে শিলিগুড়ি প্রধাননগর এলাকায় হানা দেয় স্পেশাল অপারেশন গ্রুপ এবং ভক্তিনগর থানার টিম। ধরা পড়েন অভিযুক্ত প্রদীপ রায়। ধৃতকে এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হলে 3 দিনে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এর এগেইনস্টে অভিযোগ, এর নেতৃত্বেই ওই আশ্রমের যে অ্যাটাকটা হচ্ছে এর নেতৃত্বে মূল অভিযুক্ত এই এফআইআর নেম একই। মূল অভিযুক্তরা জানে, কিন্তু পুলিশ প্রশাসনের সার্বিক ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা বন্ধ হয়নি। চোখে ধুলো দেওয়ার জন্য এই গ্রেপ্তার। প্রথমত প্রদীপ রায়ের মতন সামান্য ব্যক্তি এত বড় ল্যান্ড গ্র্যাব করবার পরিকল্পনা করতে পারে না যদি না এর পেছনে কোনো প্রভাবশালী শাসক দলের ব্যক্তি না থাকে। তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী ব্যক্তির ছাড়া এই ধরনের ঘটনা ঘটা সম্ভব নয়। চাপে পড়ে ধরেছে সংস্থার চাপ, রামকৃষ্ণ মিশন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, তাদের চাপ, বাংলার মানুষের সমালোচনা, তাদের চাপ, চাপের কাছে মাথা নিচু করে ধরেছে। শুধু রামকৃষ্ণ মিশন যে কোনো ঘটনা যদি ম্যাডামের কানে আসে, আর ম্যাডাম এখন তো যেহেতু নির্বাচন কমিশনের এতে ন্যাচারালি আমরাও বলতে পারি, কিন্তু বললে নিশ্চিতভাবে অ্যাকশন তো হবে। দেরি কেন হচ্ছে ওইটা আমাদের খবরে আসেনি। আর যেহেতু পুলিশ এখন নির্বাচন কমিশনের আন্ডারে। শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলার অভিযোগে এখনো পর্যন্ত মোট 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসেনজিৎ চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। আপনি কি শিলিগুড়ির বাসিন্দা? যদি হন তাহলে বিগত বেশ কয়েকদিন ধরে জল যন্ত্রণার অভিজ্ঞতা আপনার নিশ্চয়ই সব থেকে বেশি রয়েছে। সেই জল যন্ত্রণার ছবি, সেই খবর TV9 বাংলা লাগাতার সম্প্রচার করেছিল। হ্যাঁ, সেই TV9 বাংলার খবরের জোর আমরা এবার বলতেই পারি, তার কারণ শিলিগুড়ির মেয়র তিনি জানিয়েছেন এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। এবার থেকে শিলিগুড়িবাসী পরিশ্রুত জল পাবেন। তাই আরও একবার আমরা জোর গলায় বলছি, শুধুমাত্র TV9 বাংলার খবরের জের নয়, এটা TV9 বাংলার খবরের জোর। তাই আমরা মানুষের পাশে, মানুষের সঙ্গে সব সময় ছিলাম, আছি এবং থাকব। জলের ওপর নাম জীবন, কিন্তু সেই জলই যদি বিষ হয়, সেই জলেই যদি জীবন নিয়ে টানাটানি হয়, একদিকে বিষ জল পান, সঙ্গে জলের আকাল, দুই নিয়েই গত কয়েকদিন ধরে নাকাল ছিলেন বাসিন্দারা।
অবশেষে শিলিগুড়িতে পানীয় জলের সংকট মিটছে। প্রথমে বিষ জল পান, তারপর জলের আকাল হাহাকার, এই নিয়ে বিরোধীদের ক্ষোভ বিক্ষোভ। জনগণের জলকষ্টের সেই খবর লাগাতার TV9 বাংলা দেখিয়ে এসেছে। অবশেষে রবিবার সুখবর মিলল, দিলেন শিলিগুড়ির মেয়র। আজকে বিকেল বেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সবকিছু কাজের জন্য, পানের জন্য, রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য তারা ব্যবহার করতে পারে। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি পুরো এলাকায় জল নিয়ে রাজনীতির জল ঘোলা কম হয়নি। হবে নাই বা কেন? নাগরিকদের জল দিতে গিয়ে এক প্রকার লেজে গোবরে অবস্থা হয়েছিল শিলিগুড়ি পুর নিগমে। শিলিগুড়িবাসীর পানীয় জলের সাপ্লাই লাইন তিস্তা নদী। তিস্তার ক্যানাল সংস্কারের কাজ চলায় পরিষেবা ব্যাহত। বিকল্প হিসেবে মহানন্দার জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছিল পুর নিগম। গত 2 সপ্তাহ সেই জলই পান করেন শিলিগুড়িবাসী। তারপরেই পুর নিগম জানায় সেই জল বিষ পানের কথা জানতে পেরে শিলিগুড়ি জুড়ে হইচই শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে হাসপাতালে ভিড় করেন রোগীরা। সুযোগ বুঝে আসরে নামে বাম বিজেপিও। পুর নিগম ঘেরাও করে বিক্ষোভ হয়, জল খোলা হয় বিস্তর। তার মধ্যেই TV9 বাংলার ক্যামেরায় আরও ভয়ঙ্কর ছবি। আবর্জনার গাড়িতে করে পানীয় জলের পাউচ নিয়ে যাওয়ার ছবি ধরা পড়ে। অবশেষে জল নিয়ে ফিট সার্টিফিকেট দিলেন মেয়র। এই তো নিতে আসলাম, আমরা শুনেছিলাম 2 তারিখ অবধি আমরা খেতে পারবো না, কিন্তু শুনলাম হঠাৎ করে আজকে থেকে খাওয়া যাবে, সেই জন্য এসছি। খেয়ে দেখি কি হয়। জল না খেলে তো বাঁচা যাবে না, আর যে গরম পড়ছে তো জল খেতেই হবে। এই আর কি, দেখা যাক, কারণ সবাই জল নেয়, সবাই জল খায়, তো আমরাও খাবো। শিলিগুড়ি থেকে প্রসেনজিতের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।